আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা পার্টে ক্লাস করব, সেটা হচ্ছে গতকালকের প্রশ্ন সমাধান। আমাদের আজকের প্রশ্ন সমাধানটা হচ্ছে বিএসসিআইসি এর প্রমোশন অফিসার। এটা নবম গ্রেডের পরীক্ষাটা আইবিএ নিয়েছিল। তো এখানে গতকালকের এই পরীক্ষার ম্যাথ আসছে 16টা, মেন্টাল অ্যাবিলিটি টাইপের দু একটা প্রশ্ন সহ। তো এটা অনেকের জন্য অনেক কঠিন ছিল। আসলে এই টাইপের প্রশ্ন সমাধান করতে পারার জন্য অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন লাগবে। বুঝতে পারতেছেন, নবম গ্রেডের পরীক্ষা আবার যদি আইবিএ নেয় তাহলে এই লেভেলের স্ট্যান্ডার্ড প্রশ্নই করে। তো যারা একটু বেসিক ক্লিয়ার হয়ে 11 থেকে 20 গ্রেডের পরীক্ষার প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, বিসিএস এর প্রিপারেশনও হয়ে গেছে, এখন শুধু ব্যাংকের প্রিপারেশন নিতেছেন বা নবম গ্রেডের বিসিএস বাদে বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিতেছেন, তাদের জন্য এই ম্যাথগুলো একটা এক্সাম্পলারি ম্যাথ। মানে আপনি কিভাবে আপনার স্ট্র্যাটেজি সাজাবেন সেটা বুঝতে পারবেন আজকের এই প্রশ্ন সমাধানের ক্লাসটা করলে। ঠিক আছে? এবং আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আইবিএ পরীক্ষা নিলে এবং এই নবম গ্রেডের পরীক্ষাগুলোতে ইংরেজিতে ম্যাথ আসলে যেই লেভেলের ম্যাথগুলা কোয়ালিটিফুল হয়, যেটা টপ নচ আর কি, মানে এটার জন্য টপ লেভেলের প্রিপারেশন না হলে পরীক্ষার হলে অনেক হাই হাই অবস্থা তৈরি হবে এবং আসলে টাইম মেনটেন হবে না। হ্যাঁ, আগে থেকে একটু সিরিয়াস হওয়া লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করবো আমাদের আজকের প্রশ্ন সমাধানের ক্লাস। যারা পরীক্ষাটা দিয়েছেন তাদের কাছে জানতে চাই কেমন ছিল প্রশ্নগুলা, পরীক্ষার প্রিপারেশনটা কেমন ছিল। ইংরেজিও কিন্তু মোটামুটি কঠিন আসে, এরকম না যে শুধু ম্যাথে কঠিন। তো এতগুলা কঠিন প্রশ্ন 1 ঘন্টায় সমাধান করা যে কারোর জন্য অনেক টাফ। তবে সুবিধা হলো সবার জন্য যেহেতু টাফ, সেহেতু মোটামুটি যেগুলো না পারলেই নয়, এগুলো পারতে হবে। 2-1টা প্রশ্ন ছুটে গেলেও সমস্যা নাই। তো যারা আইবিএ রিলেটেড, সামনে আবার পেট্রো বাংলা সহ বিভিন্ন বেবজা, এনএসআই সহ যেগুলো নবম গ্রেডের পরীক্ষার প্রশ্ন আইবিএ নেয়, ইংরেজিতে ম্যাথ আসে, সেগুলোর প্রিপারেশন নিতেছেন, তার আজকের ক্লাসের সাথে নিজের প্রিপারেশনটাকে সেভাবে সাজাবেন। তো এক্ষেত্রে আমাদের অ্যাডভান্স ম্যাথ বইটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, কারণ আমাদের অ্যাডভান্স ম্যাথ বইটা বিভিন্ন ওয়েবসাইট ভিত্তিক প্রশ্নের সমন্বয় এবং টাফ লেভেলের প্রশ্ন আছে অনেকগুলা, কিন্তু এক্ষেত্রে বেসিক ক্লিয়ার থাকা লাগবে। আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন, অথবা বই সংগ্রহ করার আগে শত শত পেজের পিডিএফ আমাদের গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করতে পারেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকের ক্লাসটা। হ্যাঁ, আপনারা কি আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারেন? যারা একটু লাইভে জয়েন করতেছেন তারা আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, কারণ এই লেভেলের স্ট্যান্ডার্ড ম্যাথের সমাধানের ক্লাস সাধারণত আপনারা অনেক জায়গায় খুঁজে পাবেন না। হয়তোবা পিডিএফ আকারে বা হাতে লেখা কোনো সমাধানে কিছু অংশ পেতে পারেন, বাট সলভ ক্লাসের ভিডিও আকারে সমাধান খুব কম পাওয়া যায়। এই জন্য আমাদেরকে একটু সাপোর্ট দিবেন, তাহলে আমরা এই সমাধানগুলো নিয়মিত নেওয়ার চেষ্টা করব। গতকালকে আসলে নেওয়ার কথা ছিল, সব ক্লাস রেডিও ছিল, কিন্তু আমি পেইড কোর্সের ক্লাস আর অন্য একটা জবের সমাধান দিয়ে এত ক্লান্ত হয়ে গেছি যে আর 11টা পার হয়ে গেছে, এই জন্য কালকে নেওয়া হয় নাই। একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, চেষ্টা করতেছি আজকে ক্লিয়ার করার। ওকে, তাহলে আমরা শুরু করতেছি 1 নাম্বার প্রশ্ন। দেখেন, যারা জুনিয়র আছেন তারাও এটা দেখতে পারেন যে আসলে আপনাকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে গেলে কত দূর পর্যন্ত যাইতে হবে। অনেকে আছে ওই ইজির মধ্যে সারা জীবন ঘুরপাক করে, তাদের জন্য এগুলো কাজে লাগবে। 1 নম্বর বলছে মাইক্রো অর্গানিজম কেপ্ট ইন এ টেস্ট টিউব ডাবল ইন এভরি 1 মিনিট। এটা একটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন, ইজি প্রশ্নটা একটু আগে দিছি। ইফ ইট টেক্স 16 মিনিট টু কমপ্লিটলি ফিল দ্য টেস্ট টিউব উইথ মাইক্রোর, এটা কি বানান মিস্টেক হয়েছে কিনা জানি না, অর্গানিজম, হাউ মেনি মিনিটস উইল ইট টেক টু ফিল 1/4 অফ দ্য টেস্ট টিউব। তার মানে একটা অণুজীব আর কি, একটা টেস্ট টিউবের মধ্যে প্রত্যেক মিনিটে ডাবল হয়, যদি 16 মিনিটে এটা কমপ্লিটলি ফিল পূর্ণ হয়ে যায়, তাহলে কত মিনিট সময়ের মধ্যে 1/4 পূর্ণ ছিল। এই ধরনের অঙ্ক হুবহু আমরা মেন্টাল অ্যাবিলিটিতে করাই। সেটা হচ্ছে যে একটা পুকুরের মধ্যে কচুরিপানা প্রত্যেক দিন ডাবল হয়, 16তম দিনে যদি ফুল পুকুর পূর্ণ হয়ে যায় তাহলে কততম দিনে অর্ধেক ছিল, অথবা কততম দিনে 4/1 ছিল। হুবহু ওই প্রশ্নের সাথে মিল। ওই প্রশ্ন যদি কেউ কোনোদিন না শুনে থাকেন তার জন্য কিন্তু উল্টাপাল্টা লাগবে। তো এই পাত্রটা যদি ফুল হয়ে যায় 16তম দিনে, তাহলে তার আগের দিন 15 মিনিটে আর কি অর্ধেক পূর্ণ ছিল, কারণ প্রত্যেকদিন যেহেতু ডাবল হয়। তার আগের দিন 14তম দিনে এই যে 4/1 পূর্ণ ছিল। তাহলে অ্যান্সার হচ্ছে 14 মিনিট। প্রশ্নটার এখন এই শব্দের অর্থ আমি জানি না,
টেস্ট টিউব বলতে কি বোঝাচ্ছে জানি না, কিন্তু মোটামুটি কাছাকাছি একটা থিম ধরতে পারলেই আনসার দেওয়া সম্ভব। আর যারা এই শব্দের উচ্চারণ করতে যায় দাঁত ভাঙে ফেলছেন বা খুঁজতে আছেন, তাদের কিন্তু টাইম চলে যাবে। ওকে, 2 নাম্বার আসি। এই টাইপের প্রশ্ন আইবিএ প্রায় সময় দেয়, সেটা হচ্ছে যে অসমতার প্রশ্ন এবং নাম্বার প্রশ্ন, নাম্বার এবং অসমতার সমন্বয় করে বেশ কিছু লজিক্যাল প্রশ্ন, যেগুলো ধরা আছে চিন্তা ভাবনা করতে হয় অনেক। তো এই প্রশ্নগুলোর জন্য আপনারা অবশ্যই ইনইকুয়ালিটি টপিকটা খুব ভালোভাবে ফিনিশ করার চেষ্টা করবেন। ওকে, 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার সবাই, তাই না? 2 নম্বর আসি। ইফ m into n is greater than 0 and n is less than 0, which of the following must be negative? Must be negative মানে অন্য কোনো কিছু হওয়ার সুযোগ থাকবে না, নেগেটিভ হবে। তাহলে এখানে m is n is greater than 0, এগুলো আমরা আমাদের পেইড কোর্সে, ফ্রি কোর্সে বিভিন্ন সময় আমরা ক্লাস নিছি, আপনারা যদি অসমতার ক্লাসগুলো আমাদের দেখেন। তাহলে এখানে হচ্ছে যে দুইটা সংখ্যার গুণফল 0 এর থেকে বড়, তার মানে এই দুইটার গুণফলটা পজিটিভ। তাহলে এটা হইতে পারে m পজিটিভ, n ও পজিটিভ, অথবা হইতে পারে n নেগেটিভ, তাহলে m ও নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন নেগেটিভ চিহ্ন দিয়ে নেগেটিভ বানাইতে হবে, বিষয়টা এরকম না, জাস্ট বোঝার সুবিধার্থে লিখলাম আর কি। হ্যাঁ, দুইটাই পজিটিভ হওয়া লাগবে অথবা দুইটাই নেগেটিভ হওয়া লাগবে। এরপর আসতেছে কি যে n ইজ লেস দ্যান 0, তার মানে n হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। n কিন্তু একাই নেগেটিভ সংখ্যা। n যদি নেগেটিভ হয় তাহলে m ও অবশ্যই নেগেটিভ হইতে হবে, না হলে কি হবে না। m যদি নেগেটিভ না হয় তাহলে নেগেটিভ নেগেটিভ গুণ করে তো পজিটিভ হওয়া লাগবে, তাহলে m নেগেটিভ না হলে তো পজিটিভ হতে পারবে না। তাহলে এই যে nটা যদি নেগেটিভ হয়, m ও অবশ্যই নেগেটিভ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ এম। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে অনেকে মনে করতে পারেন যে মাইনাস এমটা মনে হয় নেগেটিভ। এটা কিন্তু ভুল ধারণা, কারণ দেখেন শুধু এক্স, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এই এক্স পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এক্স ইজ ইকুয়াল টু 2 হইতে পারে, এক্স ইকুয়াল টু -2 হইতে পারে। এখন যে এক্স কে নেগেটিভ বানানোর জন্য মাইনাস এক্স দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, শুধু এক্স এ নেগেটিভ। আবার দেখেন মাইনাস দিয়ে দিলে, তাহলে মাইনাস এক্স মানে হচ্ছে দুই পাশে মাইনাস দ্বারা গুণ, তার মানে হচ্ছে +2, তার মানে মাইনাস এক্সটা আবার পজিটিভ হইতে পারে। এখন এগুলো আসলে ক্লাস করতে হবে, বেসিক আলোচনা সহ শুনতে হবে। হঠাৎ করে একটা দুটো অঙ্ক করলে কি সমস্যা হবে জানেন? এই যে সম্পূর্ণ বুঝছি কিন্তু অ্যান্সারটা -m দিয়ে দিছি, কারণ নেগেটিভ বলছে, কিন্তু আসলে শুধু এমই তো নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল, এই টাইপের বিষয়ের মতো। আচ্ছা, আসি নেক্সটে, 3 নাম্বার। এইটা একটা খুবই ক্রিয়েটিভ প্রশ্ন। এইরকম প্রশ্ন ব্যাংকের রিটেন পরীক্ষায় আসছে, আমাদের ব্যাংক রিটেন ম্যাথে হুবহু আছে এরকম প্রশ্ন, আবার অ্যাডভান্স ম্যাথ বইও আছে। ঠিক আছে? যে এই সাকসেসিভ ডিভিশন, আমরা সাকসেসিভ ডিভিশনের সাথে সেইভাবে সবাই পরিচিত না, কিন্তু সাকসেসিভ ডিসকাউন্টের সাথে পরিচিত। কিরকম? 20% ছাড় দেওয়ার পরে 10% ছাড় দিলে এটাকে বলা হয় সাকসেসিভ মানে ডিসকাউন্ট। ঠিক আছে? সাকসেসিভ প্রফিট, সাকসেসিভ লস। তো আসি এখানে কি বলতেছে যে ইফ এ নাম্বার ইজ সাকসেসিভলি ডিভাইডেড বাই 3, 5 and 7, এই সাকসেসিভলি মানে হচ্ছে কি যে পরপর পরপর, মানে একটা ভাগ করলাম, আবার একটা ভাগ করলাম, আবার একটা ভাগ করলাম, এটাকে বলা হয় সাকসেসিভ ডিভিশন। তাহলে 3, 5, 7, তাহলে একটা সংখ্যাকে, তাহলে এ নাম্বার মানে একটা সংখ্যা, কিন্তু প্রথমে 3 দিয়ে ভাগ করা হলো, তারপরে 5 দিয়ে, তারপরে 7 দিয়ে, মানে একটা সংখ্যাকে। এটা কিভাবে হয় আমরা দেখবো। রিমাইন্ডার্স, তাহলে ভাগশেষ বা অবশিষ্ট, অবটেইন আর 1, যখন 3 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ 1 থাকে, 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ 0 থাকে, 7 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ 3 থাকে। তো এই টাইপের প্রশ্ন আমাদের মনে হচ্ছে লসাগু গসাগুতে আমরা করছি, ঠিক আছে, ওই রকম একটা মাথা আসতেছে। কিন্তু সাকসেসিভ শব্দটা না থাকলে আসলে লসাগুর মতোই হইতো, কিন্তু সাকসেসিভ মানে হচ্ছে একই সংখ্যাকে বারবার। তাহলে এটা সিস্টেমটা হচ্ছে 3 দিয়ে একটা অজানা সংখ্যাকে ভাগ করলাম, ভাগ করার পরে ভাগশেষ আসলো 1, আর এইখানে একটা ভাগফল আসলো, এই ভাগফলটার নাম দেই এক্স। এই এক্স কে পরবর্তীতে, আচ্ছা এটা সংখ্যা বসাইতে পারি আমি, এই সংখ্যাটায় পরবর্তীতে এই সংখ্যাটাকে আমি 5 দিয়ে ভাগ করলাম, কাকে? এক্স কে। তাহলে প্রথম ভাগফলের ভাগফলটাকে দ্বিতীয়বার ভাগ করতেছি, তখন ভাগফল কত আসতেছে জানি না, কিন্তু ভাগশেষ আসতেছে কত? 0। মনে করি এটা ভাগফল আসতেছে ওয়াই। পরবর্তীতে এই ওয়াই কে আমি আবার ভাগ করব 7 দিয়ে, তাহলে 7 দিয়ে ভাগ করলে এইখানে ভাগফল কত আসতেছে জানি না, কিন্তু ভাগশেষ আসতেছে কত? ভাগশেষ আসতেছে 3। মানে এই সাকসেসিভ ডিভিশন মানে জিনিসটা দেখতে এরকম। তা আমরা এটা যেটা করব সেটা হচ্ছে, এখন যেহেতু এখানকার ভাগফল জানি না, এখানকার ভাগফল 1, 2, 3, 4 যে কোনো কিছু হইতে পারে, তাই না? আমরা জানি না। তো যেহেতু এরকম প্রশ্নের ক্ষেত্রে যে কোনো কিছু ধরে করা যায়, আমরা সব থেকে ছোটটা ধরবো, তাহলে আমাদের সবখানে ছোট ছোট ডিজিটের খেলা হবে, অনেক ইজিলি করা যাবে। সেটা কি? সেটা এখানে আমরা 1 ধরে করতে পারি। মনে করি এই সবার শেষের ভাগফলটা 1। দেখেন এখানে একটা খেলা, দেখেন 7 × 7 আর 3 10, তার মানে ওয়াই এর মানটা হচ্ছে 10।
এটা হতে পারে। এখানে যদি আমি 2 ধরি, 7 দুগুণা 14 আর 3 17, এই 17 হইতে পারে। বাট যদি আমি 3 ধরি, 3 7 21 আর 3 24, তার মানে এখানে যে কোনো সংখ্যা আমি ধরে করতে পারবো, মিলে যাবে। কিন্তু বড় সংখ্যা ধরলে হ্যান্ডেল করা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, আমরা সব থেকে ছোট ধরবো। তাহলে আমাদের 10 কি সব থেকে ছোট সংখ্যা? না। খেয়াল করেন, যেহেতু এখানে গ্যাপ 7 7 হচ্ছে, তাহলে 10 এর সাথে 7 গ্যাপ করলে এখানে 3 নামে একটা সংখ্যা আছে, তখন আবার ভাগফলটা কত হবে? তখন ভাগফলটা 0 হবে। কিন্তু 0টা ধরতে আমাদের খুব আনিজি লাগে, ভাগফল কেমন 0 হয়, তাই না? সমস্যা নাই, 0 ধরেও করা যাবে, 1 ধরে করা যাবে, একই অ্যান্সার আসবে। তো আমরা সাপোজ ধরেন 0 ধরে করি, তাহলে দ্রুত হবে, এরপর পরে 1 ধরেও দেখাই দিব। তাহলে এখানে ভাগফল যদি 0 হয়, তাহলে y এর ভ্যালু কত? 7 শূন্যের 0 আর 3 বিয়োগ করলাম, তার মানে y এর ভ্যালুটা 3। কখন? যখন এখানে ভাগফলটা 0 ধরলাম। কে বললো আমাকে ওইখানে ভাগফল ধরতে? এইখানে তো ভাগফল ধরতে পারত, কিন্তু সিকোয়েন্স তো মিলাইতে হবে। 3 দিয়ে ভাগ করে তারপরে এইভাবে এইভাবে, তো শেষে থেকে আসলে মিলবে। তাহলে y এর ভ্যালু 3 হলে এইখানে 3, এইখানে 3 মানে কি? তাহলে 5 3 5 15, আর যেহেতু 0 যোগ করা লাগতেছে না, তাহলে x এর মানটা হচ্ছে 15। আবার এই 15টা এখানে বসলো, তাহলে 3 15 45, 45 আর 1 46, তার মানে এইখানে হচ্ছে 46। তাহলে এই যে নাম্বার, এই নাম্বার এর ভ্যালু হচ্ছে 46, ওই নাম্বারটা। এই 46 কে 105 দিয়ে ভাগ করতে হবে। বলতে কি যে ইফ দ্য নাম্বার, এই নাম্বার মানে এই প্রথমের নাম্বারটা, ওই নাম্বারটাকে যদি আমরা 105 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? যেহেতু ছোট সংখ্যা, তাহলে 0 বার যাবে এবং ভাগশেষটা 46-এ থাকবে। তাহলে এই প্রশ্নে ভাগশেষ 46 কোথাও দেওয়া নাই, তাহলে ই হবে, নান হবে অ্যান্সার। এখন বলতে পারেন আপনি 0 দিয়ে মিলাই দিলেন, হয়ে গেল, বুঝলাম, কিন্তু 1 যদি ধরি তাহলে কি হইতো? আসেন 1 দিয়ে করে দিব। বাট তার আগে বলেন সাকসেসিভ ডিভিশনটা বুঝছেন কিনা এবং পুরো প্রসেসিংটা ক্লিয়ার কিনা। হুম, ওকে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত? নান। আচ্ছা, এখন যদি আমরা 1 ধরে করি, তাহলে 1 হলে কি হবে? 7 7 আর 3 10, y এর মানটা হবে 10। ওকে, y এর মান এখানে যদি 10 হয়, তাহলে 5 10 50 আর 0 মিলেও x এর মান হবে 50। এই x এর মান 50 হলে এখানে আমরা 50 বসাবো, তখন 3 50 এ 150, 150 আর 1 মিলে হচ্ছে 151। আর এই 151 কখন হলো? যখন ওইখানে আমরা 1 ধরলাম। তাহলে এই 151 কে যদি আমি 105 দিয়ে ভাগ করি, 105 কে 105 বিয়োগ করলে আবার দেখেন ভাগশেষ 46-এ হবে। এই প্যাটার্নটা এইভাবে মিলাই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার নানই হবে, ঠিক আছে? 0 ধরলে হবে, 1 ধরলে হবে, 2 3 ধরলেও হবে, কিন্তু সংখ্যাগুলো অনেক বড় হয়ে গেলে আপনার হিসাব করতে সময় লাগবে। এইটা ব্যাংকের রিটেন পরীক্ষা এই প্রশ্ন আসে। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। নতুন একটা জিনিস দেখাই দিলাম আপনাদেরকে। ওকে, নেক্সটে আসি। তবে এই প্রশ্ন যারা একেবারে দুর্বল বা সময় সাপেক্ষ ব্যাপার বা এরকম প্রশ্নের সাথে পরিচিত না, এই প্রশ্নটা ছেড়ে দিয়ে আসাই ভালো পরীক্ষার হলে। কারণ বেশি বাহাদুরি দেখাইতে গেলে কি হবে? কোনো এক জায়গায় মিস্টেক হলে, কনসেপ্ট 100% ক্লিয়ার না থাকলে টাইম 12টা বাধা দিবে, 2টা প্রশ্নের সময় ও একাই খেয়ে ফেলবে। 4 নাম্বার কি বলতেছে? অন সানডে মিস্টার আজম ড্রোভ টু হিজ অফিস ফ্রম হোম at a speed of 40 km/h and reached his office 10 minutes late. The next day he increased his speed by 5 km/h. Still he was 5 minutes late. The distance from his home to office is. এই ধরনের প্রশ্ন আজ থেকে 6-7 বছর আগে আমি ইউটিউবে অনেক সুন্দর করে কয়েক সেকেন্ডে উত্তর বার করার টেকনিক নিয়ে অনেকগুলো ভিডিও দিছিলাম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে এগুলা অনেকে ওইভাবে ক্লাস করে নাই, ঠিক আছে? অথচ আমি কিন্তু এখন এটা করাই দিব, সেকেন্ডে সেকেন্ডে উত্তর বাইর হবে। অথচ আপনারা যখন সমীকরণ সাজাবেন, লেট আর আর্লি নিয়ে চিন্তা করবেন, তখন কিন্তু অনেক সময় লাগবে। তো এই প্রশ্ন রিডিং পরে অর্থ বুঝে সমীকরণ সাজাইতে তো 2-3 মিনিট শেষ। তাহলে কিভাবে 16টা প্রশ্ন উত্তর দিবেন? তাহলে দ্রুত করার টেকনিক দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, আবার ফর্মাল নিয়মও দেখাবো, ঠিক আছে? দ্রুত করার টেকনিকটা হচ্ছে, এখানে লজিকটা হচ্ছে, এই ধরনের অঙ্কগুলোর মেইন থিম হচ্ছে স্পিডের তারতম্যের কারণে 45 একবার স্পিড আর একবার স্পিড হচ্ছে কি ইনক্রিজড হিজ স্পিড বাই 5 কিলোমিটার। তার মানে একবার স্পিড 40 আর একবার স্পিড 45। স্পিডের তারতম্যের কারণে সময়ের তারতম্য হচ্ছে কত মিনিট? 10 মিনিট আর 5 মিনিট। প্রথমে 10 মিনিট লেট আর পরবর্তীতে 5 মিনিট লেট। তার মানে কিন্তু টাইমের ডিফারেন্স 15 মিনিট না। 10 মিনিট লেট মানে অফিস টাইম যদি হয় 10টার সময়, একজন পৌঁছাইছে 10টা 10, আর যার 5 মিনিট লেট হয়েছে সে পৌঁছাইছে 10টা 5। তাহলে এই দুইজনের অফিসে পৌঁছার টাইমের ডিফারেন্স কিন্তু 5 মিনিট। এই যে দুইটা যে লেট বললো, এটা মানে 10 5 15 বলা যাবে না কিন্তু, ঠিক আছে?
ওকে, তাহলে এই যে 5 মিনিট লেট, এই 5 মিনিট লেটটাকে এখানে 5/60 দিলেই সমীকরণটা হয়ে যাবে। কম স্পিডে গেলে বেশি সময় লাগে, বেশি স্পিডে গেলে কম সময় লাগে, তাহলে লেট ডিস্টেন্স ইকুয়াল টু এক্স। এই সমীকরণ ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু এই সমীকরণ করতে গেলে যে সময় লাগবে সেই সময়টাকে আমরা স্মার্টেস্ট ওয়েতে করতে পারি। কিরকম? আপনারা ইউটিউবে টাইম অ্যান্ড স্পিড বাই খায়রুল আলম লিখে সার্চ দিবেন, 8-10টা ভিডিও পাবেন। একটা ভিডিও পাবেন এলসিএম টেকনিক। ওই এলসিএম টেকনিকটা আমরা এখন করব, যাতে মুখোমুখি অনসার চলে আসে। 40 আর 45-এর লসাগু 5 আলাদা করে নিলে 8 নং 8 আর 9 72, 5 8 40 আর 9 মিলে হচ্ছে 360। তাহলে ডিস্টেন্সটা যদি 360 কিলোমিটার হয়, আপনারা কিন্তু এক জোড়া সমীকরণ সাজায় নিজে নিজে করে নিতে পারবেন। হ্যাঁ, এই 360 যদি টোটাল ডিস্টেন্স হয়, তাহলে 40 কিলোমিটার বেগে গেলে লাগবে 9 ঘন্টা, আর 45 কিলোমিটার বেগে গেলে লাগবে 8 ঘন্টা। তাহলে 9 ঘন্টা আর 8 ঘন্টার ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তার মানে আমি মনে মনে মন কলা খেয়ে একটা ডিস্টেন্স ধরে নিলাম 360 কিলোমিটার। যদি হইতো তাহলে সময়ের ডিফারেন্স হইতো 60 মিনিট। 60 মিনিট ডিফারেন্স হলে ডিস্টেন্স হচ্ছে 360 কিলোমিটার। কিন্তু এইখানে প্রশ্নে বলা হচ্ছে যে টাইমের ডিফারেন্সটা 5 মিনিট, মাত্র 5 মিনিটের ডিফারেন্স। তাহলে দেখেন, যত মিনিট ডিফারেন্স টাইমের, তার থেকে তার ডিস্টেন্সটা 6 গুণ বেশি। তাহলে 5 মিনিট ডিফারেন্স হলে ডিস্টেন্সটা হবে 5 মিনিটের 6 গুণ, মানে 30 কিলোমিটার। এই যে ডি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এইভাবে করলে যত দ্রুত অ্যান্সারটা আসবে, অন্য কোনো ভাবে এত দ্রুত আনসার আনা পসিবল না। কিন্তু পরীক্ষার হলে প্রথমবার ইউজ করতে গেলে আপনি ওই নিয়মের উপর আপনার কনফিডেন্সে আসবে না, কারণ আপনার মনে হবে একটু ফর্মাল নিয়মে করি, সমীকরণ সাজাই করি, যেটা নিয়মে সবসময় করে অভ্যস্ত ওই নিয়মে করি, কিন্তু ওইখানে তো আবার সময় মেনটেন হবে না। তো এই জন্য এরকম 10টা অঙ্ক করা লাগবে। এখন 10টা অঙ্ক কোথায় পাবেন? আপনি কি খুঁজে বেড়াবেন? না, আমাদের মতো টিচারের ক্লাস করবেন, যে এখানে একসাথে 8-10টা প্রশ্ন সমাধান করে দেওয়া আছে। ঠিক আছে, আমি চাইলে এখন এটা এখানে আপনাকে এটা খুঁজে বাড়ি করে দিতে পারি, বাট আপনারা একটু নিজে থেকে ইউটিউবে যে একটু সার্চ দিয়ে এখানে জাস্ট সার্চ দিবেন যে টাইম অ্যান্ড স্পিড বাই খায়রুল আলম, পেয়ে যাবেন। 8-10টা প্রশ্ন একসাথে সমাধান করলে তারপর আর কিচ্ছু বাকি থাকবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা বলেন। 5 নাম্বার, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য পারফেক্ট স্কোয়ার মেড বাই মাল্টিপ্লাইং 60-75 উইথ এ লিস্ট পজিটিভ ইন্টিজার। এই প্রশ্নটা কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু ভাষাটা বোঝাটাই খুব ইম্পর্টেন্ট। এইরকম প্রশ্নের সাথে পরিচিত থাকা লাগবে। আমাদের ব্যাংক ম্যাথ এমসিকিউ বা অ্যাডভান্স ম্যাথে আপনারা স্কোয়ার রুটের প্রশ্নে দেখবেন যে পারফেক্ট স্কোয়ার বানানোর টেকনিকগুলো সুন্দর করে আলোচনা করা আছে। তাহলে এখানে আমরা দেখতেছি কি, যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট, বের করেন স্কোয়ার রুট মানে বর্গমূল। কার বর্গমূল? অফ দ্য পারফেক্ট স্কোয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। কোন পূর্ণবর্গ সংখ্যা? মেড, যেই পূর্ণবর্গ সংখ্যাটা তৈরি হয়। কিভাবে তৈরি হয়? বাই মাল্টিপ্লাইং, গুণ করে, 60-75 মানে 6075-এর সাথে গুণ করে, উইথ এ লিস্ট পজিটিভ ইন্টিজার, যার সাথে ছোট্ট একটা পূর্ণ সংখ্যা গুণ করে যে পূর্ণবর্গ সংখ্যাটা তৈরি হয়, সেই পূর্ণবর্গ সংখ্যাটার বর্গমূল কত। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম, 60-75 গুণন এক্স, এটা একটা সংখ্যা, এবং এই সংখ্যাটা ধরেন পারফেক্ট স্কোয়ার একটা সংখ্যা, এই সংখ্যাটার বর্গমূল কত, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ভাষাটাই অনেকে না বুঝতে বুঝতে টাইমের 12টা বাজায় দিছে, তাহলে তার অঙ্ক করতে তো আরো সময় বেশি লাগবে, তাই না? তো আগে ভাষাগুলোর সাথে অভ্যস্ত হওয়ার জন্য এরকম বাংলা ম্যাথের আপনি যদি জাহাজও হয়ে থাকেন, আপনাকে ইংরেজি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, নাহলে আপনি ভাষাগুলোই ধরতে পারবেন না। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসি আমরা, এখানে কি হচ্ছে 60-75, এরকম অঙ্ক আমরা বেসিক ম্যাথেও করাই। এটাকে ভাঙতে হবে, সবসময় বড় সংখ্যা দিয়ে ভাঙবেন। 25 দিয়ে ভাঙলে, শেষে 75 আছে দেখে 25 দিয়ে ভাঙতেছি। 25 দুগুণা 50, 107, 4 25-এ 100, 3 25-এ 75। 9 দিয়ে ভাঙি, 9 দুগুণা 18, 7 লং 63, আবার 9 দিয়ে ভাঙি 3। এই 25 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার সংখ্যা, তার মানে এর মাঝখানে 5-5 জোড়া আছে। এই 9 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার সংখ্যা, 3-3 জোড়া আছে। এই 9 একটা পারফেক্ট স্কোয়ার সংখ্যা, 3-3 জোড়া আছে। তাহলে এই 3-এর জোড়া নাই, তার মানে এই সংখ্যাটার সাথে যার জোড়া নাই তাকে গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এই পূর্ণবর্গ সংখ্যা আনতে যে ওর বর্গমূল বাড়ি করতে গেলে তো আবার 14টা বাজে যাবে। তাহলে লাভ কি হলো? লাভটা কিভাবে বাড়ি করতে হবে দেখেন, আমরা যেহেতু পেয়ে গেছি যে এখানে 3-এর সাথে জোড়া মিলাই দিলেই পূর্ণবর্গ সংখ্যা হবে, ওকে ডান। তাহলে এই যে আমরা আসি, তাহলে এইটার যে উৎপাদক গুলা কোনগুলা, এইগুলাই তো উৎপাদক। তাহলে আমরা নতুন করে গুণ করে বর্গমূল না এনে এখান থেকে বর্গমূল আনবো। বর্গমূল আনার টেকনিক কি?
উৎপাদক গুলাকে জোড়া জোড়া থেকে একটা করে নিতে হয়। তাহলে এই যে 3 গুণ করলে এটা পূর্ণবর্গ হবে, মনে করেন 3 গুণ করে ফেলছি, তাহলে কি হয়েছে, এখন উৎপাদক তো এই বড় সংখ্যাটা যেটা বাইর হয়েছে এই গুণফলটা, সেটা তো এই 3 আছে, তাহলে 2টা 3 থেকে আমরা এই বর্গমূল তুলে দিয়ে একটা 3 নিলাম, 2টা 9 থেকে একটা 9 নিলাম, আর এখানে 25 মানে 2টা 25 না, 25 মানে 2টা 5, 2টা 5 থেকে একটা 5 নিলাম, তাহলে কি বাইর হলো, তাহলে আমাদের বর্গমূল কিন্তু বের হয়ে গেল। তাহলে বর্গমূল যেহেতু বের হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে গুণফলটা অ্যান্সার 5 লং 45, 3 45 135। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি 135। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এর থেকে আর সহজে করার টেকনিক নাই, কিন্তু এখানে প্রত্যেকটা লজিক আপনার 100% ক্লিয়ার থাকা লাগবে। হুটহাট করে অঙ্ক করলে কিন্তু এত মানে পেঁচানো ইংরেজি ভাষার অঙ্ক মাথায় আসবে না, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। নেক্সট আসি 6 নাম্বার। কি প্রত্যেকটা প্রশ্ন মনে হচ্ছে না যে আসলে শেখার মতো কিছু আছে? এরকম প্রশ্ন আসে, এই জন্য একটা জিনিস খেয়াল করবেন, আমি শুনলাম যতটুকু 103টা নাম কত 13টা নাকি মানে কম, অনেক কম পোস্ট আর কি পরীক্ষা দিচ্ছে অনেকজন, অধিকাংশরাই কিন্তু দেখবেন যে বুয়েটের বা ঢাকা ভার্সিটির বা আইবি এর এমবিএ এর করা, ঠিক আছে? অনেকজন যারা আছে অনেক মানে মানে অনেক বেশি দক্ষ, অনেক দিন ধরে প্রিপারেশন নিতেছে, তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য অনেক বেশি সিরিয়াসলি ফাইট দেয়। তো আপনার প্রিপারেশনটা ওইরকম টপ নচ না হলে তো আপনার ফাইট দেওয়া কঠিন হয়ে যাবে। তো যারা নিজেকে যে অবস্থানে দেখতে চান তাকে সেইভাবে তৈরি হতে হবে। 6 নাম্বার বলছে মডুল went to buy a coat, the market price was BDT 6600 including 10% VAT। তাহলে এই 6600 টাকার মধ্যে 10% ভ্যাট সহ আছে, তার মানে এখানে 110% এর ভ্যালু, তার মানে এখান থেকে 10% বাদ দিয়ে দিলে ভ্যাট বাদে দামটা চলে আসবে। এগুলো রিডিং বলার সাথে সাথে বলতে পারতে হবে। The shopkeepers offered a discount such that, শপকিপার মানে দোকানদার এমন একটা ডিসকাউন্ট দেয় যে ডিসকাউন্টটা, the discount amount is equal to the VAT। এই ভ্যাট কিন্তু পার্সেন্টেজ না, এই ভ্যাট কিন্তু পরিমাণ। হুদাই মানে ভাষাগুলো কিন্তু বুঝতে হবে, নাহলে ঝামেলা হবে। ধরেন আমরা এখানে 10%, এখানে 10%, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে এইখানে যে 10% ছাড় দিল, ভ্যাট যে ইনক্লুড আছে ওই ভ্যাটের পরিমাণ যত, তত টাকা ছাড় দিল। বিষয়টা কিন্তু আমরা লজিক্যালি এইভাবে বলি, এই সোনা কিনতে গেলে অথবা খাবার কিনতে গেলে অথবা কাপড় কিনতে গেলে যেখানে ভ্যাট দেওয়া লাগে, এখন দোকানদার বললো ঠিক আছে আপনি যেহেতু ডিসকাউন্ট এত চাচ্ছেনই, আচ্ছা আপনার ভ্যাটটা দেওয়া লাগবে না। এই কথাটাই কিন্তু এইটার ভাষাটার লজিক্যাল মানে অর্থ, যে ভ্যাটের টাকাটা দেওয়া লাগবে না, মানে ভ্যাটের টাকা যতটুকু অতটুকু সে ডিসকাউন্ট দিতে রাজি আছে। বাট এখানে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে যে ভ্যাটের পার্সেন্টটাকে ডিসকাউন্টের পার্সেন্ট মনে করা যাবে না, ভ্যাটের পরিমাণটা ডিসকাউন্টের পরিমাণ। তাহলে আমরা আগে ভ্যাটটা কতটা বাইর করি, 110% এর ভ্যালু 6600, তাহলে 10% এর ভ্যালু, এখন 10% কেন আনবো, কারণ এটা তাহলে ভ্যাটটা বাইর হবে। 100% হলে কি হবে, ভ্যাট বাদে দামটা আসবে। তাহলে এই 10% হচ্ছে, এটা যেহেতু 11 থেকে 66 6 গুণ বড়, তাহলে 10-এর 6 গুণ হচ্ছে 60, আর একটা শূন্য বেশি এইখানকার, এই জন্য 600। তার মানে 600 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে এই যে এখানে কিন্তু 66 মধ্যে ইনক্লুডিং ভ্যাট, তাহলে এই যে 6600 জিনিসটাতে 600 টাকা যদি ভ্যাট হয়, তাহলে জিনিসটার দাম হচ্ছে 6000 টাকা। এটার দরকার আছে কিনা আমরা পরে দেখব। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন বলতেছে যে সে ভ্যাটের সমান যদি ডিসকাউন্ট দেয়, তাহলে উত্তর কি চাইছি, হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট রেট। এখন বলেন একটা জিনিসের গায়ে লেখা আছে ভ্যাট সহ 6600 টাকা, আপনাকে দোকানদার 600 টাকা ডিসকাউন্ট দিল। আসলে এখানে কিন্তু 600 টাকা ভ্যাট, আমরা দেখতেছি ভ্যাট আর ডিসকাউন্ট পরিমাণ যেহেতু সমান, তাহলে 600 টাকা ডিসকাউন্ট দিল, দিয়ে নিল কত টাকা, 6000 টাকা। মানে এটার দরকার নেই। কেন, কারণ ডিসকাউন্টের রেট চাইছে, ডিসকাউন্টটা লিখিত মূল্যের উপর হয়। তার মানে ডিসকাউন্টের যদি আমরা রেট বাইর করতে চাই, তাহলে হবে 6600-তে 600 টাকা ডিসকাউন্ট। 6600-তে 600 টাকা ডিসকাউন্ট মানে 100-তে কত, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 6 11 66, 11 দিয়ে 100-কে ভাগ করলে 9 11 99, 9 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে, 0.09, এটা তো একটা অপশন আছে 9 দিয়ে, তাহলে 9.09 হচ্ছে অ্যান্সার। তাহলে বি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নটা অনেক কঠিন না, কিন্তু জাস্ট ভাষাগুলা বোঝাটা ইম্পর্টেন্ট। আর এই ভাষাগুলা যারা একেবারে নতুন পরীক্ষা দিতে গেছেন তাদের তো শুধু হাজিরা দেওয়া হবে, কারণ ভাষাটা তো বুঝতে বুঝতে সময় চলে যাবে অনেক। তাহলে কি করা দরকার,
আগে থেকেই এই লেভেলের প্রশ্ন প্র্যাকটিস করা দরকার। এই লেভেলের প্রশ্নওয়ালা বইয়ে আপনি খুঁজে পাবেন না। দেখবেন যে এর আগের গ্যাস ফিল্ডের পরীক্ষা হয়েছে 2 বছর আগে, ওইখানে একটা প্রশ্ন পাইলেন, দেখা যাবে যে বেবজার একটা পরীক্ষা হয়েছে, ওইখানে 2টা প্রশ্ন পাইলেন। এইভাবে তো হবে না, টপিক ধরে ধরে এগুলা করতে হবে। আর এই জন্যই আমাদের অ্যাডভান্স ম্যাথ নামে যে বইটা আছে, খায়রুলস অ্যাডভান্স ম্যাথ, এইটার গ্রহণযোগ্যতা এত বেশি যে যারা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে চান, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে এলোমেলো প্রিপারেশনের থেকে আমাদের অ্যাডভান্স ম্যাথ বইটা টপিক ভিত্তিক গুছানো প্রিপারেশন পাবেন। এই ধরনের হুবহু কমন আসুক না আসুক, কাছাকাছি প্রশ্ন প্রচুর আছে। যারা আগ্রহী আছেন তারা দেখে নিতে পারেন। 7 নাম্বার, সাধন মেড 5% প্রফিট বাই সেলিং এ শার্ট এট এ 20% ডিসকাউন্ট অফ দ্য মার্কেট প্রাইস, বিডিটি 3675। হোয়াট ইজ দ্য মার্ক আপ পার্সেন্টেজ? তার সাধন কি করলো? 5% প্রফিট করলো একটা শার্টে 20% ছাড় দেওয়ার পরেও, যেটার দাম লিখিত মূল্য 3675 টাকা, সেইটাতে কত টাকা বেশি লিখে রাখা হয়েছে। আজকে যদি আপনাকে আমি ভিডিও বাইর করে দেখাই যে প্রফিট আফটার ডিসকাউন্ট বাই খায়রুল আলম লিখে ইউটিউবে সার্চ দিবেন, আজ থেকে 5-6 বছর আগে অনেকগুলা ভিডিও আমরা আপলোড দিছি, যেগুলো একবার করে দেখলে এই ধরনের অঙ্ক সেকেন্ডে সেকেন্ডে উত্তর করা সম্ভব। হ্যাঁ, এই প্রশ্নের সেকেন্ডে সেকেন্ডে উত্তর দেখবেন, দেখাই দিব। তো সেই জন্য কত ধরনের স্ট্রং লজিক জানা থাকা দরকার সেটা দেখেন। গতকালকে আমাদের পেইড কোর্সে আমরা এরকম ক্লাস নিছি, আমরা আবার ওপেনলি আমাদের পেজেও দিয়ে দিছি, আপনারা দেখে নিতে পারেন আমাদের ক্লাসগুলো থেকে। এই অঙ্কটার অ্যান্সারটা হচ্ছে হোয়াট ইজ দ্য মার্ক আপ পার্সেন্টেজ চাইছে। তার মানে ক্রয় মূল্য থেকে যত টাকা বেশি লিখে রাখছে ওইটার পার্সেন্টেজ চাইছে। তাহলে ক্রয় মূল্যটা 100 হলে অঙ্কটা করা সুবিধা। তাহলে আমরা ধরি সিপি হচ্ছে 100, তাহলে এসপি হবে 5% প্রফিট, তার মানে 105/100। আর এমপি মানে মার্ক প্রাইসটা হবে, যেহেতু 20% লাভ করছে, ডিসকাউন্ট দিছে, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে এই দামটা হয়েছে। তাহলে ডিসকাউন্ট না দিলে দামটা বেশি হইতো। 20% ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে 80/100 হওয়া। এইটাকে উল্টায় লিখতে হবে, কারণ মার্ক প্রাইসটা আরো বেশি হয়। তাহলে এই 100 কাটা, এই 0 কাটা, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, তাহলে উপরে হচ্ছে 525 ডিভাইডেড নিচে 4, তার মানে হচ্ছে 131.25। তার মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, মার্ক প্রাইস হচ্ছে 131.25 টাকা। লাভটা হলো কি, এখানে 100 টাকা হওয়ার কারণে এই যতটুকু বেশি হয়েছে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 131.25 থেকে 100 বাদ দিলে এই 31.25%টাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এতটুকু বেশি লিখে রাখছে। ক্রয় মূল্যটাকে 100 ধরার কারণে এত ইজিলি অঙ্কটা করা গেল। তাহলে এই 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। কিন্তু আপনাদের 90% স্টুডেন্টদের মনে হবে যে 3675 কোথায় গেল, তাই না? আচ্ছা, 3675 ধরে অঙ্ক করব, বাট এইটা বুঝছেন কিনা বলেন। যদি কেউ কম বুঝে থাকেন, তারা আমাদের প্রফিট আফটার ডিসকাউন্ট নামে যে ক্লাসটা আমরা নিছি, মাত্র 10-15 মিনিট ক্লাস করবেন। এই ধরনের প্রশ্ন নিয়মিত পরীক্ষা আসে। কালকে যে পরীক্ষা হয়েছে ওইখানেও 2টা প্রশ্ন আসছে, এই পরীক্ষায় আরেকটা পরীক্ষাতে দেখলাম। ঠিক আছে, সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিতে পারবেন। জাস্ট বেসিক সহ ক্লিয়ার করে নেবেন যে মার্কার প্রাইসটা সব থেকে বড়, সেলিং প্রাইসটা একটু কম, কস্ট প্রাইসটা আরো কম। মার্কআপের পার্সেন্টেজ চাইলে কস্ট প্রাইসটাকে 100 ধরতে হবে, ডিসকাউন্টের পার্সেন্টেজ চাইলে মার্ক প্রাইসটাকে 100 ধরতে হবে। কারণ যাকে 100 ধরলে হিসাবটা ডাইরেক্ট করা যায়, তাকেই সবসময় 100 ফেলতে হবে। আচ্ছা, এখন আসি এই অঙ্কটাতে। যদি আমরা এই বিডিটি 3675 থেকে হিসাব করতাম, মানে মার্ক প্রাইসটা আমাদের দেওয়া আছে 3675, তাই না? তাহলে 3675 থেকে আমাকে আগে 20% ডিসকাউন্ট দিয়ে 80/100 আসতে হবে। এইখানে কাটাকাটি করবো আমরা, 5, 4, 5, 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে 5 7 35, 1 17, 3 5 15, 1 2 25, 5 5 25, 4 আর 735, 735 এর ডাবল 1470, 1470 ডাবল 282940 টাকা। তার মানে এই মার্ক প্রাইস যদি হয় 3675, তাহলে সেলিং প্রাইসটা হবে 2940। এখন আবার আসি, কস্ট প্রাইসটা যদি এক্স হয়, তাহলে এক্স এর 105% সমান সমান 2940, কারণ 5% লাভ হয়। তাহলে কস্ট প্রাইস এক্স সমান সমান 2940 গুণন উপরে 100 নিচে 105। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 21, 21 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে অবশ্যই। 21 ওকে 21 থাকতেছে 8, 84, 4 21 84 আর 0, 140 আর 20 গুণ করলে হবে 14 দুগুণ 28, মানে 28। এইটা হয়ে গেল কি কস্ট প্রাইস। তাহলে আমাদের অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে মার্কআপ প্রাইস। তাহলে মার্কআপ করছে কত? 2800 টাকার জিনিসটা লিখে রাখছে 3675।
3675 মাইনাস 2800 সমান সমান হচ্ছে কত, 875 টাকা বেশি লিখে রাখছে। তাহলে মার্কআপের পার্সেন্টেজ কত হবে? 2800 টাকার জিনিসটাকে লিখে রাখছে 875, তাহলে 100 টাকার জিনিসটাকে কত লিখে রাখবে? এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এটাকে তো আমি 7 দিয়ে কাটি, 4 7 28, এটা 7 দিয়ে কাটি, 7 কে 7, 17, 7 দুগুণা 14, 5 7 35। এই যে 125 কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12, 4 কে 4, 1 আছে মানে 25, 31.25%। তাহলে আগের প্রশ্ন 31.25% আসছে, এখানে 31.25% আছে। এইভাবে ক্লাস সমাধান করা স্টুডেন্টের সংখ্যা সব থেকে বেশি। কিন্তু এইটা করতে যে এই 3675, 2940, 2800 এই পুরা কাটাকাটি যোগ বিয়োগ গুণ ভাগ করতে আপনার যে সময় লাগছে, মানে পারা নিয়মটাতেও আপনার 2 মিনিট সময় চলে গেছে। অথচ আমি যেভাবে বললাম ওইভাবে 30-40 সেকেন্ডের মধ্যে উত্তর বাইর করা সম্ভব। ওইভাবে পারার জন্য কি করা দরকার? আগে থেকে এই নিয়মটার উপর প্রচুর প্র্যাকটিস করা দরকার। ঠিক আছে, আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারেন। 1 ঘন্টার মানে একটা প্রফিট আফটার ডিসকাউন্টে ক্লাস দেওয়া আছে, যেখানে 20-25টা অঙ্ক করে দেওয়া আছে, বাংলায় আছে, ইংরেজিতে আছে। জাস্ট ইউটিউবে আমাদের সাথে একটু কানেক্টেড থাকেন, অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই অঙ্কটা শুধু শিখবেন না, পরীক্ষার হলে বেস্ট ওয়েতে অ্যাপ্লাই করার টেকনিক শিখবেন, যেটা আপনার জন্য খুবই সিরিয়াসলি প্রয়োজন। 8 নম্বর প্রশ্নটা দেখেন, কি ক্লিয়ার কিনা বলেন? কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন? সমস্যা না, ইউটিউব থেকে দেখে নেবেন। 8 নম্বর বলছে a 60 liter solution with 20% glycerin is mixed with 40 liters of pure water. What is the percentage of glycerin in the new solution? এখন এই গ্লিসারিন সলিউশন মানে ভাষাগুলা মিক্সচারের যে প্রশ্নগুলোতে অনেকে কমফোর্ট ফিল করেন না, অথচ দেখেন বিষয়টা কত প্র্যাকটিক্যাল এবং খুবই ইজি। কিরকম? 60 লিটার সলিউশন, কথাটার মানে হচ্ছে 60 লিটার হচ্ছে দ্রবণ, এখানে একাধিক পদার্থ আছে, যেখানে 20% আছে গ্লিসারিন, আর 80% কি? আর 80% কি আমি জানি না, ওকে বাদ, সমস্যা নাই। তাহলে 60 এর 20% আমরা বাইর করে নিব। 60 এর 20% বাইর করলে হবে 12 লিটার হচ্ছে কি গ্লিসারিন। ওকে, এই 12 লিটার গ্লিসারিন, এখন এই 60 লিটার সলিউশন, এই দ্রবণে যেখানে 12 লিটার গ্লিসারিন আছে, এই দ্রবণের সাথে 40 লিটার পানি ঢুকাই দেওয়া হলো, মিক্স করা হলো, এখন ঝাঁকি দেওয়া হলো। তাহলে এখন টোটাল দ্রবণটা কি হয়ে গেল? টোটাল দ্রবণটা হয়ে গেল 60 + 40 = 100 লিটারের দ্রবণ। 40 লিটার পানি ঢোকাক, 40 লিটার নতুন দ্রবণ ঢোকা, যা ঢোকা 40 আর 60 মিলে 110 মানে 100 লিটার হয়ে গেল। এখন কি বলছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? পার্সেন্টেজ কত অফ দ্য গ্লিসারিন, গ্লিসারিনের পার্সেন্টেজ কত? এখন এই যে 40 লিটার কি ঢুকাইছে বলেন তো? 40 লিটার অফ পিওর ওয়াটার, শুধু পানি ঢোকানো হয়েছে, ওইখানে তো কোনো গ্লিসারিন নাই। তাহলে গ্লিসারিন আগে যে 12 ছিল, এখন ওই 100-র মধ্যে কিন্তু ওই 12ই আছে, কারণ নতুন করে গ্লিসারিন অ্যাড হয় নাই। এখন ইন দ্য নিউ সলিউশন, এইটা হচ্ছে নতুন সলিউশন, এইখানে গ্লিসারিনের পরিমাণ কত? 100-তে 12 মানে সরাসরি 12%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 12%। বুঝলে এই 60 এর 20% বাইর করলে অ্যান্সার চলে আসবে। তাহলে বুঝে বুঝে সমাধান শেখাটা খুবই ইম্পর্টেন্ট। আবার ব্যাংকের পরীক্ষা বা নবম গ্রেডের পরীক্ষা দিতে গেলে ইংরেজিতে সমাধান করতে শেখাটা খুবই ইম্পর্টেন্ট, ভাষাটা বুঝতে পারা ইম্পর্টেন্ট, প্যাটার্নটা ধরতে পারা ইম্পর্টেন্ট। এই জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। ঠিক আছে, ওকে। কি সোজা লাগতেছে না খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে বলেন? এই যে এখানে একটা ক্রিয়েটিভ ম্যাথ আসছে, এই ম্যাথটা আরো অনেক পরীক্ষা এর আগে আসছে, অনেক পরীক্ষা আমি মানে 1-2বার দেখছি এই প্রশ্নটা। হুবু দেখেন এটা কি বলতেছে, ইন এ রেস্টুরেন্ট দ্য সার্ভিং বোল টু গেস্ট রেশিও ফর ডিফারেন্ট আইটেমস আর অ্যাজ ফলোস। মানে জানা যাচ্ছে আপনারা দাওয়াত খাইতে গেলে কিরকম হয়, টেবিলের উপরে দেখা যায় যে কি ভাতের বোল বা পাত্র বা গামলা যেটাকে বলে, এটা ধরেন আছে একটা, টেবিলে বসছেন ধরেন 5 জন, তাহলে 5 জনের জন্য একটা ভাতের পাত্র। তো এখানে যেটা বলতেছে যে রাইস 1:3, তার মানে একটা বোল ফর 3 পারসন। এই 1:3 ভাষাটা কিন্তু বুঝতে হবে। রাইস হচ্ছে 1:3 মানে একজনের একটা পাত্র ভাতের 3 জন মানুষের জন্য। স্যুপ হচ্ছে 4 জনের জন্য একটা, আর চিকেন হচ্ছে 2 জনের জন্য একটা। 1:2 মানে কি চিকেনের বল হচ্ছে একটা আর গেস্টের সংখ্যা হচ্ছে 2। এখন সার্ভিং বোল, এই সার্ভিং বোল টু গেস্ট, এই অনুপাতটার যে সংখ্যাগুলো আপনারা রিলেট করতেছেন, এইটা কিন্তু এই যে 2 মানে কিন্তু রেশিও, এই সার্ভিং বোলের সংখ্যা আর গেস্টের সংখ্যা, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, মানে
2 জন গেস্টের জন্য একটা বল, 1:3 থাকলে 3 জনের জন্য একটা, বিষয়টা এরকম। There were all together 52 balls, মানে অনেকগুলো ছোট ছোট টেবিল থাকে না, এখন সবগুলো টেবিলের সবগুলো বল একসাথে করলে দেখা যায় তো ডেকোরেটরে আপনারা অনেকে ভাড়া করেন না, বিষয়টা এরকম যে 52টা বল ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এই 52টা বল দিয়ে এই ভাত, এই স্যুপ আর চিকেন পরিবেশন করা হয়েছে। কতগুলা গেস্টকে একই সাথে পরিবেশন করা যাবে, এটাও কিন্তু বাস্তব প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড একটা অঙ্ক। তাহলে ডিনার পার্টি, হাউ মেনি গেস্ট ওয়ার দেয়ার, সেখানে কতগুলা গেস্ট ছিল। তাহলে লেট দ্য নাম্বার অফ গেস্ট ইকুয়াল টু এক্স, কেন এক্স, কারণ আমরা তো সংখ্যাটা জানি না। তাহলে প্রশ্ন মতে আমাদের হাতে যে কুলো দেওয়া আছে সেই কুলোটাকে টার্গেট করি, 52টা বোল। 52টা বোল আমরা বানাবো, তাহলে আমাদের দেখি যে ভাতের জন্য কয়টা বোল, স্যুপের জন্য কয়টা, রাইসের জন্য কয়টা, মানে চিকেনের জন্য কয়টা। তাহলে একটা বোল দিয়ে 3 জন খেতে পারে, তাহলে এক্সট্রা বোল দিয়ে কতজন খেতে পারবে, x/3 প্র্যাকটিক্যালি, মানে সরি এক্সট্রা বোল না কিন্তু এক্সট্রা গেস্ট, মানে করেন এক্স এর একটা সংখ্যা ধরি, ধরেন 30 জন গেস্ট আসছে, তাহলে একটা বল দিয়ে যদি 3 জন গেস্ট খাইতে পারে, তাহলে 30 জন গেস্টের জন্য 10টা রাইসের বোল লাগবে বা পাত্র লাগবে। তাহলে 30/10 3, তাহলে ওইখানে আমরা এক্স এর মান যেহেতু জানি না, তাহলে x/3 দিলে ভাতের জন্য কতগুলো পাত্র সেটা বাইর হবে, x/4 দিলে স্যুপের জন্য পাত্র বাইর হবে, x/2 দিলে চিকেনের জন্য কতজন পাত্র, কতটা পাত্র নিয়ে আসে এটা বাইর হবে। সবগুলো পাত্র যোগ করলে হবে ইকুয়াল টু 52। 3 4 2 এর লসাগু হচ্ছে 12, 4x + 3x + 6x ইকুয়াল টু হচ্ছে 52। তো 4 3 7 আর 6 13x, 13x এর মান হচ্ছে 52 আর 12 গুণ করবেন না, দেখে দিবেন, কারণ 13 দিয়ে 52 কে কাটলে থেকে যায় 4, x এর মান হচ্ছে 4 12 48, এই 48 হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। এটা আমরা এইভাবে বিস্তারিত করলাম, যদি বিষয়টা আরো একটু বিস্তারিত বুঝে যাই তাহলে আমরা এই 3 4 আর 12 এর লসাগু দিয়ে যাকে ভাগ করা যায় সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? কারণ গামলার সংখ্যা দিয়ে টোটাল গেস্টের সংখ্যাকে ভাগ করা যাবে। এখন আসি, তাহলে এখানে 48 কি, 48 হচ্ছে টোটাল গেস্টের সংখ্যা। তাহলে আমরা একটা শুদ্ধি পরীক্ষা করি, 48 যদি গেস্ট হয় তাহলে ভাতের বোল হচ্ছে 16টা, 48 যদি গেস্ট হয় তাহলে স্যুপের বোল হচ্ছে 12টা, 48 গেস্ট হলে চিকেনের জন্য বোল হচ্ছে 24টা। তাহলে দেখেন 16 আর 12 28, 28 আর 24 মিলে হচ্ছে 52, এই 52টা মিলে গেছে। তাহলে এইভাবে অপশন টেস্টও করা যাবে, কিন্তু যে অঙ্ক আপনি চিনেন না, ওই অঙ্ক বলছে কি এটাই বুঝেন না, সেই অঙ্ক আবার অপশন টেস্টের কথা কিভাবে আসবে? তো এই জন্য প্র্যাকটিসের পরিধি বাড়াইলে এই বিষয়গুলোতে অ্যাডভান্টেজ তৈরি করা যাবে, ঠিক আছে? সবাইকে এটা ক্লিয়ার কিনা এই প্রশ্নটা একটু কমেন্টে জানাবেন। এই প্রশ্ন কি ধরতে পারছেন? রেসপন্স প্লিজ। আর মাত্র 7টা প্রশ্ন সমাধান করবো, খুবই সুন্দর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, ইফ টি এন ডিনোটস দ্য nth term of the series 2 3 6 11 plus 18, what will be the 25th term of the series? তাহলে এখানে যে সিরিজ গুলো আছে 2 3 6, এটা হচ্ছে টি এন দ্বারা বোঝাচ্ছে 2 + 3 + 6 + 11 + 18। তো আমাদেরকে বাড়ি করতে বলছে nth টার্ম। এখন ধরেন t1 সমান সমান এখানে আসলে কি বোঝাচ্ছে, এন এর মানটা কি বসালে এইটার সিকোয়েন্সটা মিলবে। তো আমরা এখানে একটা অপশনের একটু হেল্প নিব, কারণ এটা তো অপশনগুলো সুন্দর করে সাজায় দেওয়া আছে। 25 স্কয়ার - 1, 25 স্কয়ার + 1, 24 স্কয়ার - +1, 24 স্কয়ার + 2। তাহলে এনটা যদি আমরা এন ধরি, এইভাবে এন ধরি, ঠিক আছে, তাহলে বিষয়টা কি হচ্ছে, এ স্কয়ার, তাই না? তো এই যে 2 3 6, দেখেন 2 এর উপর স্কয়ার দিয়ে 1 মাইনাস, 3 এর উপর স্কয়ার দিলে কিন্তু 3 মাইনাস হচ্ছে, এটা হচ্ছে না। তার মানে +2 + 1 মাইনাস এরকম একটা আলাদা হিসাব বাইর করতে হবে। তাহলে আমরা 1 ধরতে পারি বা 2 ধরতে পারি। 2 যদি আলাদা করে নেই তাহলে এখানে এইটা 2 তো আগে থেকে আছে, তাহলে এখানে থাকবে 0, এখানে থেকে 2 যদি বাদ দিয়ে নেই এখানে থাকবে 1, 2 বাদ দিলে 4, 2 বাদ দিলে 9। এই সংখ্যাগুলো দেখেন একটা বর্গ সংখ্যা হচ্ছে। তাহলে বর্গ সংখ্যাটাকে আমরা যদি এক্সপ্রেস করি এন এর সাপেক্ষে, তাহলে দেখেন এখানে যে এন এর জায়গায় 1 দেই, তাহলে 1 স্কয়ার নিলে কিন্তু 0 আসতেছে না, এই জন্য আমরা আবার 1টাকে মাইনাস করে দিব। এন এর মান 1 হলে 1 থেকে 1 মাইনাস করলে 0 স্কয়ার হয়, তখন প্রথমটা থেকে শুরু হবে।
তাহলে আমাদের ফরম্যাটটা হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমাদের এই সিরিজটা মিলবে আর কি। ধরেন 1 এর মানটা আমরা এখানে ধরেন আছে টি এন সমান সমান এটা, অতএব এখানে দেখেন t1 এর মান বসালে যেখানে n আছে এখানে 1 বসাবেন, তাহলে প্রথম রাশিটা আসবে। t2 বসালে দ্বিতীয় রাশিটা আসবে, t3 বসালে তৃতীয় রাশিটা আসবে, এভাবে আসতে থাকবে। তাহলে আমাদের চাইছে কি 25th টার্ম। 25th মানে হচ্ছে t25। তাহলে t25 মানে n এর জায়গায় আমরা বসাই দিব 2 25 মাইনাস 1 এর উপর স্কোয়ার। তাহলে 2 প্লাস 25 মাইনাস 1 মানে 24 এর উপর স্কোয়ার। তাহলে 25তম টার্মটা হবে 24 স্কোয়ার সঙ্গে 2 যোগ, যেটা ডি নাম্বার অপশনে আছে। এখানে কিন্তু আমি মাইনাস 1 দিতে চাচ্ছিলাম না, আমি ডাইরেক্ট n স্কোয়ার দিতে চাচ্ছিলাম। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, আমার যখন 1 টার্মের আমি লিখতেছি তখন 2 প্লাস 1 স্কোয়ার দিলে হয়ে যাচ্ছে প্রথম সংখ্যাটা 3, কিন্তু আমার তো শুরু করতে হবে 2 দিয়ে। এই জন্য আরো একটু ব্যাকে আনার জন্য এইখানে তখন মাইনাস 1 এ চলে আসা লাগবে। ঠিক আছে, একটু বিষয়টা ক্রিটিক্যাল, তবে প্র্যাকটিস করলে এবং অপশন টেস্টের হেল্প নিলে আশা করি সমন্বয় করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা আসলে 11 নম্বর প্রশ্ন। এখানে রুট দেওয়া আছে, রুটগুলো কিভাবে দেওয়া আছে একটু দেখি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেওয়ার কারণে কেটে গেছে। আচ্ছা, এখানে একটা রুটের বীজগণিতের প্রশ্ন দিয়েছিল, রুট 7, এটা রুট 7, এটা ফ্র্যাকশন। ঠিক আছে, এখানে রুট 7, এখানে রুট 7, আর এইখানে রুট 7। ভ্যালুস অফ এ এন্ড বি রেসপেক্টিভলি। এখানে দেখে বোঝা যাচ্ছে একটা মানে একটাতে প্লাস আছে, মানে কি যোজন বিয়োজন করতে হবে। অথবা এখানে দেখেন যে প্লাস মাইনাস আছে, এটা যদি আমরা মানে লসাগু করি তাহলে এই 7 মাইনাস 1টা এটার সাথে গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি নিচেরটাকে নেই লসাগু করে, তাহলে বিষয়টা কি হচ্ছে রুট 7 প্লাস 1 আর রুট 7 মাইনাস 1 থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এখানে রুট 7 মাইনাস 1 নিচে নাই, এইটা আছে, তাহলে এইটার এটা গুণ হয়ে যাবে রুট 7 মাইনাস 1 স্কোয়ার। আর এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে তাহলে রুট 7 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে a প্লাস বি রুট 7 থেকে গেল। এখন এখান থেকে আমরা দেখতেছি যে 7 থেকে স্কোয়ার রুট কেটে দিলে 7 থেকে 1 বাদ দিলে 6, তার মানে নিচে হচ্ছে 6, আর উপরে কি a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। ধরেন একটা 4ab সূত্র আছে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা আছে 2a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র, এটা বীজগণিতের সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা কিন্তু এইটার সূত্র পাইতেছি। তার মানে 2 হচ্ছে সূত্রের 2, a স্কোয়ার হচ্ছে রুট 7 এর উপর স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 1 এর উপর স্কোয়ার, ইকুয়াল টু কিন্তু ওই পাশে বি রুট 7 থেকেই গেল। এখন আমরা 2 আর 6 কেটে দিলে 3, এখানে কেটে দিলে 7। ঠিক আছে, 7 কে 7, সরি এখানে একটা কি আছে এটা তো a স্কোয়ার প্লাস, হ্যাঁ প্লাস মিস্টেক হয়েছে। হ্যাঁ আচ্ছা, রুটের 7 এর উপরে কেটে দিলে 7, 7 এর আগে 8, 8 আর এটা দুটোই কেটে দিলাম, 3 এর উপরে 8, কাকে আপনারা করে নেবেন নিজের মতো। 8/3 ইকুয়াল টু a প্লাস বি রুট 7। এখন আমাদের অপশন গুলো একটু দেখি, 0 0 আছে, 0 আছে, 0 আছে, 0 আছে, সবগুলোতে 0 আছে, তার মানে a আর b এর মধ্যে একটার মান 0 হবে। তো খেয়াল করেন আমাদের এই পাশে মানটা আসছে 8/3, এই পাশে আছে a প্লাস বি রুট 7, রুট 7টা তো আমাদের ঝামেলা করতেছে, তাহলে আমাদের b এর মানটা 0 নেই, এই 0 আর রুট 7 গুণ করে আবার 0 হয়ে যাবে, আর a এর মানটা হয়ে যাবে 8/3। তাহলে এখানে আমরা বুঝতেছি যে a এর মানটা হচ্ছে 8/3 আর b এর মানটা হচ্ছে 0। 8/3 আর 0 আছে সি নম্বর অপশন। প্রশ্নটা অত সহজও ছিল না, আবার খুব বেশি কঠিনও ছিল না, কারণ ডিজিট গুলো মিলাই দেওয়া আছে, বাট টাইম কনজিউমিং। এই জন্য অন্য প্রশ্ন ভালো পারলে এই ধরনের প্রশ্নগুলো স্কিপ করবেন। 12 নম্বর, এটা প্রশ্ন দেখতে কঠিন মনে হলো, এটা সহজ আছে, কারণ দেখা দিচ্ছি ইফ 100 মিলিয়ন ডিস্টিংক্ট মানে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড কম্প্রাইজিং গঠিত অফ 4 লেটার্স, যদি 100 মিলিয়ন ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড বানানো যায় 4 লেটার দ্বারা, কোন শব্দ দ্বারা, ক্যান বি মেড ফ্রম এ সেট অফ আলফাবেটস। একটা সেট অফ আলফাবেট মানে কিছু আলফাবেটের মাধ্যমে, ওই আলফাবেটে কয়টা লেটার আছে আমরা জানি না। হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য আলফাবেট। ধরেন মান্দারিন বা অন্য কোনো ভাষার অনেকগুলো লেটার আছে, আমরা জানি না, কিন্তু ওই লেটার গুলো দিয়ে 4টা করে যদি অক্ষর নেই তাহলে 100 মিলিয়ন নতুন নতুন পাসওয়ার্ড বানানো যাবে। তো এটা খুব কঠিন না, এর কারণটাকে দেখি। এটা আসলে ডিজিটের খেলা, তো আমরা জানি যে অ্যালফাবেট নিয়ে নতুন নতুন করলে এখানে যেহেতু রিপিট আনরিপিটের কোনো কথা নাই, তাহলে এইখানে এন 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 সংখ্যক বসে। তার মানে
সবগুলাই গুণ রিপিটেড নিতে হবে। তাহলে n টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 100 মিলিয়ন, মানে কি 100 তো আছেই, মিলিয়নের জন্য কি হয়, ধরেন একের পরে একটা শূন্য দিলে 10, দুইটা শূন্য দিলে 100, তিনটা দিলে 1000, 10,000, 1 লাখ, 10 লাখ। তাহলে 2 2 4 2 6টা শূন্য দিলে 1 মিলিয়ন হয়। তাহলে 100 এর সাথে আর 6টা শূন্য গুণ করলে তাহলে কি হবে, তাহলে 100 মিলিয়ন হবে। তাহলে এইটা আমাদের প্রশ্ন মতে হচ্ছে, ধরি এই লেটার্স নাম্বার ইকুয়াল টু হচ্ছে, লেটার্স মানে বর্ণমালা হচ্ছে এনপি। তাহলে আমরা জানি 4টা পজিশনে 4টা যতগুলো লেটার আছে সবগুলাই ততবার করে বসবে, তাহলে ইকুয়াল টু হবে 100 মিলিয়ন। ঠিক আছে, তাহলে আমরা এখানে 10-এর উপর দেখেন কটা জিরো, 8টা জিরো, তাহলে 8 দিতে পারি উপরে। তাহলে n টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8, তাহলে n সমান 10 এর উপর স্কোয়ার। তাহলে n সমান সমান 100, অর্থাৎ 100টি লেটার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা এ নাম্বার অপশনে আছে। বিষয়টা প্র্যাকটিক্যালি যদি বলি আরো সহজ, এই যে 8টা জিরো আছে না, 8টা জিরোকে এরকম 4টা সেম সংখ্যায় গুণ করলে আমাদের 100 গুণন 100 গুণন 100 গুণন 100 হবে। এই 100টা হচ্ছে ওই লেটারের, ওই অ্যালফাবেটের লেটার সংখ্যা। ঠিক আছে, ওকে। 13 নম্বর আসে, if 4 times an integer x is increased by 10, একটা সংখ্যা x যার 4 গুণের সাথে 10 বৃদ্ধি করা হলো, the result is always, আচ্ছা তাহলে আগে প্রথম অংশটা করে নেই। তাহলে x হচ্ছে একটা সংখ্যা, এর সাথে 4 গুণ করে আবার 10 বৃদ্ধি করা হলো, এই সংখ্যাটা is always, এটা সব সময় গ্রেটার মানে বড়, কার থেকে বড়, দেন 18 এর থেকে এটা বড়, and less than 35, এটা আবার 34 এর থেকে ছোট। তাহলে জিনিসটা দেখতে অসমতার এরকম। হোয়াট ইজ দ্য লিস্ট, লিস্ট মানে ছোট, ভ্যালু অফ এক্স। দেন অসমতার ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অসমতার টপিকটা। অসমতার নর্মাল আমরা যেভাবে বোর্ড বইয়ের সমাধানগুলো করি, ওইটার থেকে আইবিএ পরীক্ষা নিলে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রশ্ন হলে এরকম ক্রিয়েটিভ প্রশ্ন হয়। তো এই জন্য শুধু বোর্ড বইয়ের প্রশ্ন সমাধান করলে হবে না। তো আমরা দেখবো এখানে, তাহলে আমরা কি করবো, আমাদের চাইছে এক্স এর ভ্যালুটা আগে বার করবো। বলছে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স, এক্স এর সব থেকে ছোট ভ্যালু কত। তাহলে আমরা এক্স কে ব্ল্যাঙ্ক করার জন্য সবার থেকে 10 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 8, 4x আর হচ্ছে 24। 4 কে ডিলিট করার জন্য সবাইকে 4 দ্বারা ভাগ করব। তাহলে 2x আর হচ্ছে কত, 6। তাহলে x এর ভ্যালু 2 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। তাহলে অতএব x এর ভ্যালুটা কত হবে, 2 এর থেকে বড় মানে 3, 4, 5। এখন হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু, লিস্ট যেহেতু ভ্যালু বলছে, তাহলে আমাদের সব থেকে ছোট মান হচ্ছে কত, x এর 3। কারণ 2 এর থেকে বড় মানে প্রথম পূর্ণ সংখ্যা 3, যেটা বি নম্বর অপশনে আছে। তাহলে প্রশ্নটা অনেক কঠিন না, কিন্তু ক্রিয়েটিভ। মানে এরকম প্রশ্ন আপনার লাইফে আপনি 2-4টাও সমাধান করছেন কিনা জানেন না, অথচ আমাদের ব্যাংক ম্যাথ এমসিকিউতে এরকম প্রশ্ন কিন্তু আছে হুবহু। ঠিক আছে, ওকে। আর ম্যাক্সিমাম বললে তখন কিন্তু হয়তো 5। 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। এখানে নেক্সট নাম্বার চাইছে সিরিজের প্রশ্ন। 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32, 32 এর পরে 64, 64 ডাইরেক্ট आंसर। কারণ এখানে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, কিন্তু এর পরে তো 6 এখানে দরকার নাই, 6 তো এর পরে বসবে। আমাদের এর পরেরটা চাইছে যেটা 32 এর সিরিজের, তাহলে ডি হচ্ছে এই প্রশ্নের आंसर। এইটা অ্যাটলিস্ট সবাই খুব দ্রুত পারছেন, তারপরে হাততালি দেওয়া শুরু করছেন, কিন্তু বাকিগুলোতে যে এরকম অবস্থা। আচ্ছা, সেকেন্ড লাস্ট প্রশ্ন, in the repeating decimal of 08735108735, what is the 56 digit? তাহলে রিপিট হচ্ছে কত দেখেন তো, 1 2 3 4 5 6, এই 6টা ডিজিট, আবার পরে 6টা ডিজিট রিপিট হচ্ছে। তাহলে এরপরে 6 আবার 6 এভাবে চলতে থাকবে। তাহলে আমাদের 56তম ডিজিট বের করতে বলবো। এখানে কয়টা ডিজিট রিপিট, 6টা। তাহলে এইভাবে 6 এর পরে 6 লং 54তম ডিজিট পর্যন্ত, মানে আমরা এইভাবে যদি 6টা 6টা করে রাখি, এইভাবে আমাদের 9টার পরে 9টা পর্যন্ত 9টা 6 ডিজিট পৌনপুনিকের মতো রিপিট হওয়ার পরে তাহলে 54 পর্যন্ত শেষ এর চ্যাপ্টার। তারপরে 55 নাম্বার ডিজিটটা আবার শুরুর ডিজিট 0, আর 56তম ডিজিটটা হবে এই যে সেকেন্ড ডিজিট 8। তাহলে 56তম ডিজিট হবে এই রিপিটেটিং সিরিজের 8। 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি 8। ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আসি আমরা 16 নম্বর প্রশ্ন। এইটা খুব ক্রিয়েটিভ একটা প্রশ্ন ছিল, সর্বপ্রথম এই প্রশ্নটা দেওয়া ছিল। তো এখানে বলতেছে যে ইফ সি স
সিসো শব্দের অর্থ কি বলেন তো? এটা দোলনা। Is a balance at its center at the point 3 feet above the ground. What is the highest in feet one in can raise above the ground? মানে একটা শিশুকে ইজ এ ব্যালেন্স, এটা একটা ব্যালেন্স করা আছে কিভাবে? এট ইট সেন্টার, এটা মিডল পয়েন্টে, এট এ পয়েন্ট 3 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড, যে পয়েন্টটা 3 ফুট উপরে। বিষয়টা যদি আমি প্র্যাকটিক্যালি বোঝাইতে চাই তাহলে আমি এইভাবে বোঝাইতে পারি। ধরেন এটা একটা লাঠি, এই লাঠিটা 3 ফিট এর উপর, এটা এমন করে আছে মিডল পয়েন্টে ব্যালেন্স করা আছে। আর মিডল পয়েন্টে ব্যালেন্স করা আছে, এটা একটু ছোট হেড আছে না, কোনো ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে হবে। হ্যাঁ, এই যে খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে 3 ফিট, এটার উপরে ব্যালেন্স করা আছে। এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ইন ফিট ওয়ান ইন ক্যান রেজ অ্যাবভ দ্য গ্রাউন্ড। তার মানে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখতে এরকম দেখা দিই। ধরেন এইটা হচ্ছে একটা 3 ফিট লাঠি, এর উপরে একটা লাঠি ব্যালেন্স করা আছে মিডল পয়েন্টে। এই লাঠিটা কি বড় হইতে পারে, আবার এই লাঠিটা আবার ছোট হইতে পারে, আবার এই লাঠিটা আবার অনেক বড় হইতে পারে, আমরা জানি না কতটুকু। কিন্তু এই যে হাইটটা, এটা 3 ফিট, এটা জানা আছে, এবং এটা মিডল পয়েন্ট আছে। এখন বলতেছে যে এই জিনিসটা এইভাবে আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখন এই উপরের যে লাঠিটা আছে এইটাকে যদি ব্যালেন্স করা মাটিতে গ্রাউন্ডে লাগানো হয় এইভাবে, মানে এটাকে বাঁকা করে দিলাম, ধরেন জিনিসটা এরকম আছে না, এরকম আছে না, এরকম আমি বাঁকা করে দিলাম। বাঁকা করে দিলে এক পাশে তো অবশ্যই মাটিতে লাগবে, অবশ্যই মাটিতে লাগবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। বাট প্রশ্নে যেহেতু গ্রাউন্ডের কথা বলছে তাহলে বুঝতে হবে উপরের লাঠিটা একটু বড়, অবশ্যই মাটিতে লাগবে, না লাগলে তো ঝুলে থাকবে। ধরেন এইটা যদি উপরে থাকে আর এটা যদি লাঠি হয় আর এটা যদি উপরে থাকে, ও তো ঝুলে দিলেও তো মাটিতে লাগবে না। তাহলে এটা ছোট, এটা বড়, এবং এটা বাঁকা করলে মাটিতে লাগবে। মাটিতে লাগার পরে বলছে এই যে মাটিতে এক পাশে ব্রেন দুটা লাগলো, মানে এই লাঠিটা এরকম বাঁকা হয়ে যখন মাটিতে লাগলো তখন এই যে উপরের অংশটা গেল, এইটা মাটি থেকে কত ফিট উপরে, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো আমরা কি করব, আমরা এটাকে বাঁকা করার পরে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এইখানে এটা একটা অতিভুজ, এবং এইখানে আমরা আরেকটা অতিভুজ টানবো। অতিভুজ টানার পরে এটা আমরা একটা আয়তক্ষেত্র টান দিলাম। এখন দেখেন এইখানে 3, যেহেতু এখানে 3, এইখানে 90 ডিগ্রি, এইখানেও 90 ডিগ্রি, এইখানে যত অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আছে এইখানে অনুরূপ কোণ হিসেবে তত অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আছে। তো এখন এই অতিভুজ সেম, খেয়াল করে একটা নাম দিই, এ বি সি ডি ই। এবিসি ত্রিভুজ আর সিডিই ত্রিভুজের এসি ইকুয়াল টু সি। কেন বলেন তো? ওই যে মিডল পয়েন্ট বলছিল না, মনে আছে আপনাদের? এটা পুরো অতিভুজটার মধ্যে এইখানে যেহেতু মিডল পয়েন্ট, তার নিচে ততটুকু আছে, উপরে ততটুকু আছে, তাহলে এসি ইকুয়াল টু সি। এসি বি কোণ ইকুয়াল টু সিডি কোণ। এত কাহিনী করার দরকার নাই, কিন্তু বোঝার জন্য লিখতেছি আসলে। হ্যাঁ, এটা হচ্ছে অনুরূপ কোণ হিসাবে, সিমিলার অ্যাঙ্গেল, কারণ এটা তো বাঁকা হয়ে আছে, একই অ্যাঙ্গেল তৈরি করতেছে এখানে ভূমির সাথে। আর আরেকটা কি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে ডি কোণ ইকুয়াল টু বি কোণ। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ হলে অন্য যে বাহুটা আছে এই বাহু আর এই বাহু সেম, তাহলে এখানে যেহেতু 3 আছে তাহলে এখানেও 3 হবে। এই 3 কে সিমিলার করে যদি আমি এখানে 3 নিয়ে নিই, এই 3 আর এই 3 মিলে এইখানে হয়ে যাবে 6। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6। বুঝে গেলে জাস্ট 3 যোগ করে দিলেই হয়ে যাবে, কিন্তু বিষয়টা ব্যাখ্যাটা দেওয়ার জন্য এতগুলো কথা লিখলাম। যারা মানসিক দক্ষতা রিলেটেড এরকম চিত্রভিত্তিক প্রশ্ন সমাধান করবেন, আমাদের মেন্টাল অ্যাবিলিটি বই এগুলো আছে বিস্তারিত, তারা এগুলো খুব ইজিলি পারবেন। তো কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি আমাদের এই 16টা প্রশ্নই কিন্তু ছিল পরীক্ষায়, 16টা প্রশ্ন আসছে, কিন্তু দেখেন সবগুলো প্রশ্ন মাথা খাটানোর মতো বিষয় ছিল। হ্যাঁ, তো যারা এরকম ক্লাস নিয়মিত দেখতে চান তারা আমাদের খায়রুস ম্যাথ পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আমাদের খায়রুস ম্যাথ ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাদের আগের অনেক ক্লাস আছে, আপনারা সেই ক্লাসগুলো দেখতে পারেন। আশা করি অ্যাডভান্স লেভেলের অনেক ম্যাথে আমরা যে সমাধান আপনি আপনার এলাকায় আশেপাশে টিচার খুঁজে পাবেন না, সেটা অনলাইনে অনেক সহজে ফ্রিতে পেয়ে যাবেন। আমাদের সাথে কানেক্টেড থাকেন। আর বাসায় যদি আপনারা সাপোর্ট পেতে চান তাহলে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারেন, এবং আপনারা জানেন যে আমাদের বই ভিত্তিক বিভিন্ন কোর্স আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন এবং মনে করেন যে না স্ট্যান্ডার্ড ম্যাথ শিখতে হবে, এখানে শেখা যাবে, তাহলে আমাদের কোর্সগুলোতে ওয়েলকাম। খুব সামান্য ফিতে এইরকম কোয়ালিটি ম্যাথের কোয়ালিটি ক্লাসের
ফি কিন্তু অনেক হওয়া দরকার। মাত্র আমরা 800-1000 টাকার ফিতে একেবারে সবগুলো টপিক ক্লিয়ার করে দিতেছি। এরকম রেকর্ড কোর্স আছে, আমাদের সামনে লাইভ কোর্স শুরু হতে যাচ্ছে, আপনারা পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।